চুপচাপ 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 আমি আপনাদের বলছি, যদি মমতা ব্যানার্জি স্ট্যাম্প পেপারে লিখে দিতে পারে যে এই যে এমপি গুলো নির্বাচিত হবে আর যে এমএলএ গুলো আছে একটাও দল পরিবর্তন করবে না, এইটা স্ট্যাম্প পেপারে আমি লিখে দিচ্ছি, তাহলে নওশাদ সিদ্দিকী যে 8টা দিয়েছে আগামী দিনে যে প্রার্থী দেবে সব কটাই তুলে নেবে। তবে হ্যাঁ, শর্ত থাকবে, যদি একটা এমএলএ একটা এমপি দল পরিবর্তন করে মুখ্যমন্ত্রী সিট থেকে তাকেও পদত্যাগ করতে হবে। পারবে? আমি সাহস নিয়ে বলছি, আইএসএফ সাহস নিয়ে বলছে, ও জীবনে দিকে দিতে পারবে না। কারণ উনিও ভালো জানেন তিনি কজনকে গাদ্দারকে টিকিট দিয়েছেন ভাইপোকে বাঁচানোর জন্য। বাবু তুই চলে যা রে, নাহলে আমার ভাইপোটা গ্যারেজ হয়ে যাবে। বুঝতে পারছেন না? তিনি যদি আর ভাইপোর কথা ভেবে যদি আমাদের এত ভাইপোকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, জাহান্নামের দিকে ঠেলে দেয়, তাহলে আমরা আমাদের ভাই ভাইপোর কথা ভাববো না? তো আমরা আমাদের ভাই ভাইপোর কথা ভাবলে আমাদেরকে একটু দায়িত্বশীল হয়ে উঠতে হবে। আমাদের বুথে গিয়ে আমাদের বুথের চাচা খালা জ্যাঠা মামা পিসি যারা আছে তারা তাদের ভাই ভাইপোর কথা যাতে ভাবে সেইগুলো কানে পৌঁছে দিতে হবে। কি বললাম বুঝতে পেরেছেন? তাহলে একাধিক এমপি সিটে কন্টেস্ট করছে যারা ভিতর থেকে বিজেপি হয়ে বসে আছে, সেই সিটগুলোতে আমাদের কি হবে, দিলে ভোটটা পৌঁছে যাবে। আরো কিছু সিট আছে সেন্ট্রাল এজেন্সি একবার করে মিস কল দিয়ে রেখে দিয়েছে। কেমন মিস কল? ইডি একবার করে ডেকেছে, সিবিআই একবার করে ডেকেছে, আইটি রেট হয়েছে, বুঝতে পারছে না? ইনকাম ট্যাক্সের ডাক পড়েছে, একবার করে মিস কল দিয়ে রেখেছে। ও ভোটে জেতার পরেই ডাক পড়বে, ফাইনাল কল পড়বে। বুঝতে পারছেন? গত রাত্রি একটা খবর দেখছিলাম, এই আপনার আপ দলের এক এমএলএ অতিশী কি নাম ওনার, ভদ্রমহিলা, ও সম্ভবত এডুকেশন মিনিস্টার হবে, কোন একটা শিক্ষামন্ত্রী হবে, তিনার একটা খবর দেখছিলাম, বলেছে হয় তুমি আসো না হলে জেলে যাও। এবার উনি যদি দুর্নীতি করে থাকে কি করবে? আপের ঝান্ডা ছেড়ে দিয়ে গেরুয়া ঝান্ডা পরে নেবে দুর্নীতি থেকে বাঁচার জন্য, আর না হলে জেল খাটতে প্রস্তুত আছি, আমি মাথা নত করবো না। এটা করতে পারে, দুটোর মধ্যে একটা করবে তো। এবার বলুন, যারা দুর্নীতি করেছে তারা মনে হয় জেল খাটার জন্য করেছে? তারা ভোগ করার জন্য তো দুর্নীতি করেছে। আমাদের রাজ্যে আপনাদের এখানে যারা আছেন সবার রেশনের ম্যাক্সিমাম দেখো রেশনের চালে আমাদের সংসার চলে। যারা আমাদের রেশনের চালকে চুরি করে নিয়েছে তারা আপনাকে কথা দিয়ে কথা রাখবে? তারা তো কথা দিয়েছিল 2021 সালের, তারা কথা দিয়েছিল 2016-তে, তারা কথা দিয়েছিল 2011-তে যে আমরা ক্ষমতায় আসলে তোমাদেরকে রাজার হালতে রাখবো, কিন্তু একটা কথাও রেখেছে? উল্টে আমাদের সাথে প্রজার আচরণ হচ্ছে। শাসক ভোটারদের আচরণ হয়নি, নাগরিক আর শাসকের আচরণ হয়নি। সরকার আর নাগরিকের আচরণ করা দরকার সেটা করেনি, ওরা রাজা আমাদেরকে প্রজার মতো ব্যবহার করছে। তো যারা দুর্নীতি করেছে একবার করে মিস কল দিয়ে রেখেছে, ইডি সিবিআই ইডি ইনকাম ট্যাক্স আইটি, তাদেরকে যদি আমরা ভোট দিই তাহলে কি হবে ভাই? সব ভোটগুলো কোথায় যাবে? পচা যাবে, বিজেপিকেই দেওয়া হচ্ছে। আজকের দিনে এখানে দাঁড়িয়ে বলছি, আজকের ডেটে দাঁড়িয়ে বলছি, মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তথা তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া মানেই বকলমে বিজেপিকে সহযোগিতা করা। আপনারা ডিসাইড করুন, পাড়ার মানুষকে গিয়ে বলুন তোমরা কি করবে, তোমরা কি করবে বলো, যে কোনটা করবে? বিজেপি তৃণমূলকে হারাবে না তৃণমূলকে ভোট দিয়ে বিজেপিকে সুবিধা করে দেবে? তোমরা হাতে, এটা মানুষকে বলুন। আর কিছু সংখ্যক মানুষ আছে যারা তৃণমূলের অত্যাচারে বড় ফুলের দিকে ঝুঁকেছে। কিছু সংখ্যক মানুষ আছে তো, এই গোসাবাতেও আছে, মথুরাপুরে আছে, পশ্চিমবাংলায় আছে। এই সন্দেশখালীর কথা বলি, যেভাবে তৃণমূলীরা অত্যাচার করেছে, প্রতিটা গ্রামে এই অত্যাচার হয়েছে তৃণমূলীদের নেতাদের দ্বারাই। তারা এই অত্যাচার থেকে বাঁচার জন্য বড় ফুলের দিকে গিয়েছে। মনে হয় বড় ফুল তৃণমূলকে ঠান্ডা করবে, মানে জব্দ করবে। তাদেরকে বলুন, দেখুন না 2011 সালের আগে, সরি 2021 সালে নির্বাচনের পরে নটোরিয়াস ক্রিমিনাল লিস্টে শওকত মোল্লা সাহেবের নাম উঠে গেল। এত অত্যাচার করেছে। সেন্ট্রালে ক্ষমতায় কারা আছে? বড় ফুলের দল। ক্যানিং এ মার খেলো কে? আইএসএফ তো সব থেকে বেশি খেয়েছে, বড় ফুলের দলের কর্মীরাও মার খেলো। আমাদের ভাই ক্ষমতা নাই, কিন্তু যতটুকু ক্ষমতা যে পেনের খোঁচা দিয়ে আমরাই ওকে নটোরিয়াস ক্রিমিনাল লিস্টে নাম তুলতে বাধ্য করেছি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে, পেনের খোঁচা দিয়ে। কিন্তু দেশ চালাচ্ছে যারা, তাদের কর্মীরা এত মার খেলো, তাদের কর্মীরা বাড়ি ছাড়া হলো। অসমে নিয়ে গিয়ে নাকি তাদের কর্মীরা ছিল, যাদের দ্বারা অত্যাচারিত হলো তাদের নেতার সাথে এক জায়গায় বসে চা খেতে লজ্জা করলো না? তাদেরকে বলুন, যারা তৃণমূলের অত্যাচারে বড় ফুলকে ভরসা করছে তাদেরকে বলুন, বড় ফুল
আর এই জোড়া ফুল একে অপরের পরিপূরক। তুমি যদি ভাবো বড় ফুলকে দিয়ে জোড়া ফুলকে আটকানো যাওয়া হবে, তাহলে দিবা স্বপ্ন দেখছো। এই দুটো ফুলকেই পরাস্ত করতে পারে সেটাই খাম। আসো বড় ফুল জোড়া ফুলকে বিসর্জন দাও। ফুলকে টেস্ট করা হয়েছে, এই যে ফুলটা দেখতে পাচ্ছেন এখানে আছে, একটা নির্দিষ্ট সময় পরে এটা কি হবে? শুকিয়ে যাবে। তারপরে কি হবে? পচতে শুরু করবে। তারপরে কি হবে? পোকা জন্মাবে। আর এই পোকাতে আমাদের স্বাস্থ্যের ক্ষতি হবে। 12 বছর ধরে ফুল শুকেছে, পচেছে, এখন শুকিয়েছে, পচেছে। আর 10 বছর ধরে বড় ফুলকেও সারা দেশের মানুষ দেখলো ও ফুল এক্সপায়ার হয়ে গেছে, ও ফুল শুকিয়ে গেছে, পচে গিয়েছে। একে যদি এখনো ঘরে যত্ন করে আমরা রাখি এই দুটো ফুলকে, তাহলে আগামী দিনে এর থেকে যে পোকা বার হবে, আপনার আমার স্বাস্থ্যের ক্ষতি হবে। আমরা স্বাস্থ্য সচেতন মানুষ দুটো ফুলকে বা সার গাদায় ফেলে দিই, আর বাড়িতে সাজিয়ে রাখতে পারবো না। এটা বুঝতে গিয়ে মানুষকে বলুন। কারণ আমি আবারও বলছি, তৃণমূলের কাছে একটাই অপশন আছে যে বিজেপি চলে আসবে, এছাড়া ওদের কোনো কথা নাই। আর সিএ নাকি রুখে দেবে। যদি সিএ রোখার দরকার হয়, আমি দুটো কথা আজকে গুরুত্বপূর্ণ বলেছি বলতে মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে যাক। আর একটা কথা কি বলেছি, যে দায়িত্ব নিক মমতা ব্যানার্জি, যে তার দলে জেতার পরে বিজেপিতে যাবে না, সই করুক স্ট্যাম্প পেপারে। আইএসএফ প্রয়োজনে 8টা প্রার্থী তুলে নেবে, কন্টেস্ট করবে না প্রয়োজনে। কিন্তু করতে পারবে তো? মানে জায়গানো এটাও বলে যাচ্ছি, চ্যালেঞ্জ করে বলছি, আমার জীবদ্দশায় মমতা ব্যানার্জি ওই সই করবে না। কারণ তার নিজের পরিবারের প্রতি ভরসা আছে। আমি পরিবার থেকে গালাগালির পক্ষে নয়, সমালোচনা করার পক্ষে নয়। কদিন কে কোথায় জন্ম হয়েছে, হ্যান হয়েছে, ত্যান হয়েছে, খুব নোংরামি চলছে। আমি আমার কর্মীদের বলবো ওই নোংরামিতে আমরা যাব না। কিন্তু মমতা ব্যানার্জি যখন কলাঘাট কেতে নন্দীগ্রামে অ্যাক্সিডেন্ট হয়েছিল, প্রেস বিবৃতি দিয়েছিল, ওনাকে মেরে ফেলার জন্য চক্রান্ত হয়েছিল, অনেক কথা বলেছিল। কদিন আগে টয়োটা গাড়ি নাকি 200 স্পিড না কত স্পিডে ছুটছিল, কপালে লেগেছিল, তখন উনি অনেক কথা বলেছিলেন। কিন্তু উনি ওনার বাড়ি থেকে যখন কপাল চোট পেয়ে এসএসকেএমে গেল, দুঃখ লাগছে ভাবতে, মানে সত্যি দুঃখ লাগছে। তার আশপাশের যারা সিকিউরিটি ছিল, যিনি পিওসি ছিল, কতটা অপরিপক্ক, যে একটা জেড প্লাস সিকিউরিটি নিয়ে যে ঘুরে। আমরা ভালো করে জানি, হয়তো আমাদের জেড প্লাস নয়, আমাদের সাথেও তো কিছু সিকিউরিটি আছে, তাদের কাছে মিনিমাম ফার্স্ট এডটা থাকে। রক্তটা মোছার টাইম হলো না মাননীয়ার? আমাদের তো মুখ্যমন্ত্রী, আমাদের কষ্ট লাগেনি দেখে বই ছবিটা? তোমাদের লাগেনি? আমার কষ্ট লেগেছে, আমার মুখ্যমন্ত্রী উনি। তার সাথে রাজনৈতিক মতপার্থক্য আছে, তার সমালোচনা 100 বার করব, যতক্ষণ না পর্যন্ত তিনি ঠিক হয়। কিন্তু অতক্ষণ পর্যন্ত না কোথায় এখানে একটা, আরে আমাদের গ্রামে গঞ্জে যদি তুলো ব্যান্ডেজ না পাই, আমরা কি করি? রুমাল বা ওড়না দিয়ে সঙ্গে সঙ্গে বেঁধে দিই। অতটুকু বাঁধলো না, তাকে হসপিটালে নিয়ে চলে গেল। আর ওটাও ছেড়ে দিলাম। বেরিয়ে তো একবারের জন্য তিনি বললেন না মাননীয়া যে আমার কি কারণে মাথাটা ফেটেছে। ডাক্তার বলল, অনেকে অনেক কথা বলল, তিনি কিন্তু একবারের জন্য বললেন না কি কারণে মাথা ফেটেছে। যাক, ওই বিষয়ে যাচ্ছি না, পারিবারিক বিষয়। কিন্তু যেটা বলছি, নিজের পরিবারের প্রতি ভরসা নাই। কারণ একটা ভাইকে বলছে ত্যায্য ভাই করে দেবো, আমি করে দিলাম। যদি নিজের পরিবারের প্রতি তার কনফিডেন্স না থাকে, তাহলে এই যে এমএলএ গুলোকে দাঁড় করিয়েছে, এই এমপি গুলোকে কন্টেস্ট করছে, এদের প্রতি ভরসা রাখতে পারবেন তো? যদি ভরসা রাখতে পারতো, তাহলে অর্জুন সিং এখন কোথায়? হ্যাঁ, একটা তো এখন দেখতে পেয়েছেন। আমি আপনাদের একটা কথা বলি, ভোটটা মিটলে সব পাঁচিলে উঠে বসে আছে, সব পাঁচিলে উঠে বসে আছে। খোঁজ নিলে হয়তো দেখা যাবে। কালকে শুভেন্দু অধিকারী মহাশয় একটা বক্তব্য এসতে শুনছিলাম, কি আইফোনের কথা বলছে, পাসওয়ার্ডের কথা। শুভেন্দু অধিকারী মহাশয় বা সুকান্ত মজুমদারের মহাশয়ের বা দিলীপ ঘোষ মহাশয়ের বা অগ্নিমিত্রা পল দিদির আইফোনে তৃণমূলের কত এমএলএদের কল নিয়মিত ঢুকছে, সেটাও যদি আমাদেরকে জনমানুষে নিয়ে আসে ওনারা, তাহলে বুঝতে পারবেন এখানে নীল হয়ে গেছে। নিশ্চিতভাবে আপনারা আমাদের পার্টির বিভিন্ন স্তরের গুরুত্বপূর্ণ একজন কর্মী। বিভিন্ন স্তরে কেন উপস্থিত হয়েছেন আপনারা? যে আমরা লোকসভা নির্বাচন হতে চলেছে সারা দেশে, নোটিফিকেশন হয়েছে, নমিনেশনের দিন আসবে, নমিনেশন করব। 7টা ফেজে সারা দেশে ইলেকশন হচ্ছে। আমরাও আমাদের এই জয়নগর থেকে, এই জয়নগরের মানুষের চাওয়া পাওয়া, অভাব অভিযোগ, সমস্যার কথা পার্লামেন্টে তুলে ধরার জন্য ভোট দিয়ে যাকে পাঠাবো, তার প্রতিনিধি হয়ে
বুথে বুথে গিয়ে, মানুষের কাছে গিয়ে তার বার্তা তথা আইএসএফ এর বার্তা পৌঁছে দেব, সেই জন্য উপস্থিত হয়েছেন তো ভাই? তো আপনারা কি রিপোর্টার নাকি এক একজন যারা এখানে ক্যামেরা বার করেছেন? আপনারা যদি রিপোর্টারের কাজ করতে চান, বাঁশের তালে এটা যেটা আছে আপনাদের ওই পেছন অব্দি দিয়ে দিচ্ছি, তাহলে রিপোর্টারের কাজ আপনারা করবেন। যারা ভিডিও করছেন, যারা পার্টির কর্মী আছে, তারা ভিডিও বন্ধ করুন। কি বলছি আগে শুনুন। আপনার মনোযোগটা, আপনি যদি ভিডিও করেন তাহলে ভিডিওর দিকে থাকবেন, আমাদের বক্তব্যের দিকে থাকবে। ভাই কোন দিকে থাকবে? নিশ্চিতভাবে যখন ভিডিও করবেন আপনার মনোযোগটা ভিডিওর দিকে থাকবে। ভাই শুনতে পেলেন না কি বলা হচ্ছে? পাশের যারা আছে মোবাইলগুলো বন্ধ করে দেন, আর নাহলে এর মধ্যে ঢুকে আসুন যারা ভিডিও করতে চাইছেন। আর আপনারা পাশেরগুলোকে একটু লক্ষ্য রাখবেন। আপনাদের পাশেরগুলো যেগুলো এগুলো ছাপলামো যদি কেউ করে সেগুলো লক্ষ্য রাখবেন, কারণ এসেছেন যে কাজটা সেটা সম্পূর্ণ করতে হবে। তো সেটা এখান থেকে যে বার্তাটা নিতে এসেছেন সেটা তো নিতে হবে। আজকে আপনারা এসেছেন কর্মী সম্মেলনে, বিভিন্ন স্তরের নেতারা এসেছেন। হ্যাঁ, আপনারা বিভিন্ন স্তরের নেতারা এসেছেন। আপনাদের মাধ্যমে আমরা আপনাদের এলাকাটাকে দেখি। কেউ অঞ্চল নেতৃত্ব এসেছেন, কারা ব্লক নেতৃত্ব এসেছেন, কোনো জেলা নেতৃত্বরা এসেছেন। আইএসএফ রাজ্য কমিটি আপনাদের মাধ্যমে, আপনাদের চোখে ওই অঞ্চলে, ওই ব্লকে, ওই জেলায় কি হচ্ছে সেটা টোটালটা মূল্যায়ন করে। সুতরাং আপনাদেরকে কতটা দায়িত্বশীল হয়ে উঠতে হবে, কতটা দায়িত্বশীলতার ভূমিকা পালন করতে হবে আপনারা একটু বুঝুন। আপনারা যদি কোনো জায়গায় আমাদেরকে সবুজ দেখান, আমরা রাজ্য কমিটি সেটাই সবুজ দেখব। কোনো জায়গায় যদি আপনারাকে লাল দেখান, আমরা রাজ্য কমিটিটাকে লালই দেখব। কোনো জায়গায় যদি কালো দেখান, আমরা কালোই দেখব, কারণ আমাদের চোখ হচ্ছে আপনারা। তা আপনাদেরকে একটু দায়িত্বশীল হয়ে উঠতে হবে, কারণ যে লড়াই আমরা লড়তে চলেছি এই ছোটখাটো লড়াই নয়। শুনতে ভালো লাগছে জেল খাটবো, জরিমানা দেব, কিন্তু এই লড়াই বাঁচা মরণের লড়াই। এ লড়াই অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। এ লড়াই পুঁজিবাদীদের সাথে শ্রমিক শ্রেণীর লড়াই। এ লড়াই এই গোসাবাই, এই বাসন্তী, এই উপকূল অঞ্চলের মানুষের সাথে শাসক নামক শোষক যন্ত্রের লড়াই। কারণ আমাদের লড়াইটা কিসের লড়াই? এই গোসাবা, সুন্দরবন, প্রত্যন্ত এলাকাগুলো প্রায় ঝড়ের কারণে, প্রাকৃতিক দুর্যোগের কারণে বাঁধ ভেঙে যাচ্ছে, নোনা পানি এসে চাষযোগ্য জমিতে ঢুকছে, বা আপনার মিষ্টি পানিতে যেখানে মাছ চাষ হয়, মিষ্টি পানির মাছ চাষ হয়, সেখানে ঢুকে যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। আর আমরা সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছি। যে রিলিফ ফান্ড আসছে, যে তহবিলটা আসছে, ক্ষতিপূরণটা আসছে, আমরা সাধারণ মানুষ পাচ্ছি না, নেতারা লুটে নিচ্ছে। আর তার পরিবর্তে আমরা লড়াইটা কি করছি? আমাদের দাবি আপনারা গ্রামে গ্রামে, বুথে বুথে গিয়ে আওয়াজটা তুলে দেবেন, এই আওয়াজটা পৌঁছে দেবেন যে আমাদের একমাত্র বিধায়ক, সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এর বিধায়ক, পশ্চিমবাংলার বিধানসভার মধ্যে, পশ্চিমবাংলার আইনসভার মধ্যে সুন্দরবনবাসীর জন্য, বাসন্তীবাসীর জন্য, গোসাবারবাসীর জন্য, এই প্রত্যন্ত উপকূলীয় এলাকার বাসীর জন্য কংক্রিটের বাঁধ নির্মাণের দাবি তুলেছে। ওই দাবিটা আমাদেরকে পার্লামেন্টে পাঠাতে হবে। লড়াই তোদের ওখানে, আমাদের কোথায় লড়াইটা? মন্ত্রী হতে হবে, এমপি এমএলএ হতে হবে, এটা লড়াই নয়। লড়াইটা হচ্ছে সাধারণ মানুষকে বাঁচাতে হবে, লড়াইটা হচ্ছে কৃষকদেরকে বাঁচাতে হবে, লড়াইটা হচ্ছে যারা শ্রমজীবী মানুষ আছে, দিন আনে দিন খায়, তার মিনিমাম ওয়েজেসটুকু সে পাচ্ছে না, সেটাকে করতে হবে এই লড়াই। এই লড়াইটা আমাদের জন্য কিন্তু ছোটখাটো বিষয় নয়। কারণ দেখতে পাচ্ছেন সন্দেশখালীর মা বোন বাপ ভাইরা লড়াই দিয়েছিল বলে ওদের সাথে যে অন্যায় হয়েছে, যারা অন্যায় করেছে তারা জেলের ভাত খাচ্ছে। এখন যে জমি লুট হয়েছিল জমি ফেরত পাচ্ছে। তো আমরাও যদি সঠিকভাবে লড়াইটা দিতে পারি, বিগত দিনে যারা আমাদের সাথে অন্যায় করেছে তাদেরকে যেমন জেলের ভাত খাওয়াবো, আগামী দিনে আমাদের সাথে অন্যায় করার তারাও সাহস পাবে না। সে লড়াইটা কাদের মাধ্যমে হবে? লড়াইটা কি আমি একা দিতে পারবো? মেঘনাথ বাবু একা দিতে পারবেন? সম্ভব নয়। উদাহরণের জন্য বোঝাই, এই আজকে কর্মী সম্মেলন, যদি আমি চাই একা আমি কর্মী সম্মেলন সবটাই সামলে নিতে পারবো? সম্ভব? এই স্টেজ, ব্যানার, এই দর্শকদের বসার জন্য, আমাদের কর্মীদের বসার জন্য মাথায় শেড, যতটুকু পেরেছি লাইট, ফ্যানের ব্যবস্থা হয়েছে। এটা কি আমি যদি একা চাইতাম পারতাম? আমরা অর্গানাইজ ওয়েতে আছি বলে
আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টাতে আমরাই আমাদের কর্মী সম্মেলনটাকে সাফল্যের উচ্চ শিখরে নিয়ে যেতে সক্ষম হয়েছি। ঠিক একইভাবে আগামী দিনে পার্লামেন্টের মধ্যে যদি আপনি কৃষক আপনার আওয়াজটা পৌঁছানো দরকার মনে করেন, আপনি সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে বসবাস করছেন, আপনার মিনিমাম ওয়েজেসটা পাচ্ছে না, আপনার প্রাকৃতিক দুর্যোগের ফলে প্রায় আপনার বাড়ি ভাঙা পড়ে যাচ্ছে, আপনার এলাকায় নোনা জল চলে আসছে, বাঁধ ভেঙে যাচ্ছে, এই সমস্যার সুষ্ঠু সমাধান যদি পেতে চান আগামী দিনে আমাদের খাম চিহ্নে ভোট দিতে লোককে বলুন। আপনি পাচ্ছেন মানে আপনি বুথের স্তরে চলে যান, মানুষকে বলুন, মানুষের দ্বারে দ্বারে গিয়ে বোঝান। যদি আপনারা কংক্রিটের বাঁধের নির্মাণের কথা পার্লামেন্টে তুলতে চান তাহলে মেঘনাদ বাবুকে আগামী যে ভোটের দিন আসছে সেখানে ভোট দিন খাম চিহ্নে। এটা আপনাদের দায়িত্ব নিতে হবে। এখানে অঞ্চল নেতৃত্বরা আছেন, আপনারা আজকের পরে পৌঁছে গিয়ে আপনাদের বুথের নেতৃত্বদেরকে নিয়ে বসুন, ভাগ করে দিন বুথের নেতৃত্বদেরকে। একটা বুথে কত খুব বেশি হলে 200-250 কি 300 বাড়ি আছে, এর থেকে তো বেশি নেই মনে হয়। সেই 250-300 বাড়িতে বুথ কমিটিতে আমাদের নির্বাচনী কমিটিতে 30 জন 35 জন করে আছে এক একটা বুথে আমাদের অ্যাক্টিভ কর্মী। ভাগ করে নিতে বলুন, কাউকে বলুন 10টা বাড়ির দায়িত্ব নেবে সে। আপনি নিজে বলবেন যে আমার অঞ্চলের তুমি 15টা বাড়ি নাও। আপনিও তো কোনো বুথ থেকে এসেছেন ভাই, যতই অঞ্চল নেতৃত্ব ব্লক নেতৃত্ব যাই হোক না কেন, আপনি তো কোনো বুথের নেতা, বুথ থেকে উঠে এসেছেন। তো আপনি নিজে দায়িত্ব নিয়ে নেবেন যে আমি এই 20টা বাড়ির দায়িত্ব নিচ্ছি, ওদেরকে কনভিন্স করি ওর ভোটটা কিভাবে আইএসএফ এর খাম চিহ্নেতে দেওয়া যায় তার দায়িত্ব আমি 20টা নিচ্ছি, তুমি 5টা নাও, তুমি 15টা নাও, তুমি 10টা নাও, এইরকম করে ভাগ করে দেবেন বুথ ভিত্তিক। মানে আমাদের এই যত বাড়ি আছে এই নির্বাচনী ক্ষেত্রে আমাদের প্রার্থী মাস্টার মশাই মেঘনাদ সাহেব প্রাক্তন মাস্টার হাই স্কুলের যত বাড়ি সব বাড়িতে পৌঁছাতে পারবে কি ভাই? সব বাড়িতে পৌঁছানো সম্ভব? বিধানসভাতেও সম্ভব নয়, শুধুমাত্র সম্ভব হতে পারে সমিতির বা পঞ্চায়েত নির্বাচনে। তাহলে ইনি পৌঁছাতে পারবেন না, কিন্তু ইনার ড্যামি বা ডেমো তো পৌঁছাতে পারবে ভাই। ড্যামি ক্যান্ডিডেট আপনারা হন, মেঘনাদ বাবুর প্রতিনিধি, আইএসএফ এর প্রতিনিধি জয়নগর লোকসভার প্রত্যেকটা বাড়িতে পৌঁছাতে হবে। এটা আমাদেরকে দায়িত্ব তুলে নিতে হবে। আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি? আমরা কেন ভোট চাইছি মানুষের কাছে? আপনারা আজকে আসলেন, আমাদের বক্তার বক্তব্যগুলো শুনলেন, মজনু সাহেব বক্তব্য দিলেন। আমাদের দেশ এগিয়ে যেতে গেলে কি করতে হবে? মাথা পিছু বার্ষিক গড় আয় বাড়াতে হবে। আমাদের নাই। আমি যদি রাজ্যে আমাদের ফিরে আসি, এখানে কৃষি প্রধান এলাকা, মানুষ মাছ চাষের সাথে একটু যুক্ত থাকে। এদের কৃষকদের মাসিক গড় আয় কত? 7,000 টাকার নিচে। মাছ চাষিদের বেশি গড় আয় নয়। এইগুলোকে বাড়াতে গেলে এদের বিজ্ঞানসম্মতভাবে চাষ করার জন্য উৎসাহিত করতে হবে। এটা তো পশ্চিমবাংলার বিধানসভায় আপনাদের বিধায়ক তথা সংযুক্ত মোর্চার বিধায়ক তো বলছে। এই আওয়াজটা শুধুমাত্র পশ্চিমবাংলায় বিধানসভায় সীমাবদ্ধ রাখতে চাইছি না আমরা। এই আওয়াজটা আমরা এখানে জয়নগর থেকে পার্লামেন্টে পৌঁছাতে চাইছি। পার্লামেন্টে কে বলবে? জনগণের জনপ্রতিনিধি বলবে। জনগণের জনপ্রতিনিধি পার্লামেন্টে বলবে। না হলে যাদেরকে পাঠাচ্ছেন বিগত মনে 10 বছর পাঠিয়ে রেখেছেন তো ভোট দিয়ে, লাভটা কি হয়েছে? একটা ভিডিও ক্লিপ ছাড়তে বলুন না, যে পার্লামেন্টের মধ্যে গিয়ে এই জয়নগরবাসীর কথা ভেবে তাদের জন্য প্রতি বছরে যেভাবে প্রাকৃতিক দুর্যোগের ফলে বাঁধগুলো ধ্বংস হয়ে যায়, বালির বাঁধগুলো নষ্ট হয়ে যায়, তার পরিবর্তে বিজ্ঞানসম্মতভাবে বাঁধ নির্মাণের কথা বলেছেন বা কংক্রিটের বাঁধ নির্মাণের কথা বলেছেন। এই একটা ভিডিও দেখাতে পারবেন? আমার মনে হয় পারবে না। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আমি এই জায়গাতে কর্মী সম্মেলন থেকে আপনাদেরকে চ্যালেঞ্জটা তুলে দিচ্ছি, আপনারা গিয়ে বুথে বুথে পৌঁছে যান। আপনারা বুথে বুথে গিয়ে মানুষকে বলুন, আপনারা দায়িত্ব তুলে নিন। যে কথা আমরা বলছি সেটাই যে আপনারা শুধু আপনাদের মুখ থেকে বলবেন। আমরা এখানে যে কথাগুলো বললাম আজকে বলছি আমরা, সেটাই গিয়ে বলুন যে আমাদের বিদায়ী এমপিকে যে আমরা ভোট দিয়ে পাঠালাম, আমাদের লাভটা কি হয়েছে, আমাদের জন্য কথা কথা পার্লামেন্টের মধ্যে বলেছে, সেটা দেখাতে বলুন। তখন তো মানুষের মাথায় চোখ করে ঘুরে যাবে। আমি কৃষক, আমি শ্রমজীবী মানুষ, আমি মৎস্যজীবী, আমার ঝড়ে বাড়ি ভেঙে যাচ্ছে, সে আমার প্রাকৃতিক দুর্যোগের কারণে আমি ক্ষতিগ্রস্ত হলাম, সমাধান তো দূরের কথা, আমার ত্রাণের টাকা লুট হয়েছে, এটা নিয়ে কটা কথা বলেছে আমাদের বিদায়ী এমপি। এটাই বাড়ি বাড়ি গিয়ে কোশ্চেন করুন তো আপনারা। তারপরেই বলুন যদি আমাদেরকে সুযোগ দেন, কারণ আমরা জোর করতে পারি না। সংবিধানের 341 নম্বর ধারাতে উল্লেখ আছে
ভারতীয় নাগরিক হতে হবে, 18 বছরের ঊর্ধ্বে হতে হবে, তাহলেই সে ভোটদানের স্বাধীনতা রাখে। আমরা তার ভোটদানের স্বাধীনতাতে হস্তক্ষেপ করতে পারি না। আমরা দেশের গণতন্ত্রকে, দেশের সংবিধানকে মান্যতা দিয়ে চলি। উপরন্তু যারা দেশের সংবিধান গণতন্ত্রকে মান্যতা না দেয় তাদের বিরুদ্ধে আমরা আইনি লড়াইয়ে থাকি। তো প্রত্যেকটা মানুষের অধিকার আছে। মানুষকে বলুন, তারা যদি আমাদেরকে ভোট দেয়, আমাদের পক্ষ থেকে পার্লামেন্টে যায়, জনগণের জনপ্রতিনিধি পার্লামেন্টে গিয়ে এই নির্বাচনী ক্ষেত্রে মানুষের যে অভাব অভিযোগগুলো আছে সেইগুলো তুলে ধরবে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান তো আমরা সকলেই দেখছি, কিন্তু সাথে সাথে এখানে যে বৃহত্তর অংশের মানুষ, শ্রমজীবী মানুষ, এখানে কাজ না পাওয়ার ফলে ভিন্ন রাজ্যে কাজে চলে যাচ্ছে।